বাংলার বর্তমান পরিস্থিতি সত্যি কি ঘুম উড়িয়ে দিচ্ছে কেন্দ্রের? কালকে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছেন তা শুধুমাত্র বাঙালির কাছে উদ্বেগের বিষয় নয়, ভারতবর্ষের সিকিউরিটির প্রশ্নে নিঃসন্দেহে বড় এক প্রশ্নচিহ্ন কিন্তু কালকে অমিত শাহ তুলে দিয়েছেন। তিনি সরাসরি ভাবে বলেছেন, বাংলার এখনো বিস্তীর্ণ অঞ্চল যেহেতু কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি, এর ফলে কিন্তু ভারতে বাংলাদেশের অনুপ্রবেশকারী বাড়ছে এবং বর্তমান সময়ে যত বাংলাদেশিদের আটক করা হচ্ছে তার সকলেই দক্ষিণ 24 পরগনার আধার কার্ড তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। অর্থাৎ তিনি বাংলা সরকারকে কার্যত আক্রমণ করে বলেছেন, এই বাংলাদেশের অনুপ্রবেশকারীদের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সবকিছু বাংলা সরকার প্রোভাইড করে দিচ্ছে। बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार। जो आप आधार कार्ड इश्यू करते हो, वो आधार कार्ड लेकर, वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं। आप उनको आधार कार्ड इश्यू न करो, आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा। অর্থাৎ ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে বড় সড় বিপদ ঘনিয়ে আসছে অন্তত বাংলা সরকারের কার্যকলাপে, তা কিন্তু ফের একবার পার্লামেন্টে দাঁড়িয়ে কালকে বললেন অমিত শাহ। শুধু তাই নয়, 2023 সালে পুরো বিষয়টা সুপ্রিম কোর্টে যায়। সে সময় ভারত সরকার সরাসরি বাংলা সরকারকে আক্রমণ করে একটি হলফনামা জমা দেয়। ডিসেম্বরের 12 তারিখ ভারতের এই সরকার সুপ্রিম কোর্টে বলে, বর্তমানে বাংলার যে ল্যান্ড পলিসি আছে, এই ল্যান্ড পলিসির জন্যই এখনো বিএসএফ ওই পার্টিকুলার কিছু জায়গায় কাঁটাতার দিতে পারছে না। আর বর্তমানে অজিত দোভালের রিপোর্ট অনুযায়ী সেই কাঁটাতার না দেওয়া জায়গাটিকেই ট্রানজিট করিডর হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা। অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে সরাসরি বলেছেন, এর আগে এরা আসামকে এই ট্রানজিট করিডর হিসাবে ব্যবহার করত, আর বর্তমানে বাংলা সরকারের উদাসীনতার জন্য এই ধরনের অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে এবং তারা বাংলাতে ঢুকছে, পরবর্তীকালে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। घुस कर आते हैं, इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। 12 ডিসেম্বর 2023 এই নিউজ পেপার কাটিং এ তারা বলেছিলেন, ল্যান্ড পলিসিস ইন ওয়েস্ট বেঙ্গল। পরবর্তীকালে এই ল্যান্ড পলিসি ইন ওয়েস্ট বেঙ্গল সোয়েটিং ইন্ডিয়া বাংলাদেশ ফেন্সিং। পরবর্তীকালে সম্পূর্ণভাবে তারা বলেছিলেন, এই ভারত এবং বাংলাদেশের এই যে কাঁটাতার দেওয়া যাচ্ছে না, তার প্রধান কারণটা কিন্তু এই ভারত বাংলা সরকারের উদাসীন্য মনোভাব এবং জমি নীতি। বর্তমানে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন 450 কিলোমিটার এরকম জায়গা এখনো আছে যেখানে কাঁটাতার যখনই বিএসএফ দিতে গেছে বাংলা সরকার নাকি বাধা সৃষ্টি করেছে। কেন্দ্রের সরকার বলেছে, যখনই বিএসএফ এই ধরনের কাঁটাতার লাগাতে চায় তখন লোকাল লেভেলের একাধিক মানুষজন সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন, আর যা ভারতের এই সিকিউরিটির ক্ষেত্রে বড় সড় এক উদ্বেগজনক বিষয়। এবার প্রশ্নটা হলো, কেন অমিত শাহ এই কথাগুলো বললেন? এর জন্যই আপনাকে গভীরে ঢুকতে হবে অজিত দোভালের ন্যাশনাল সিকিউরিটি সংক্রান্ত একটি রিপোর্টে, যে রিপোর্ট 2 সপ্তাহ আগে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়ে। ন্যাশনাল মিডিয়া যে রিপোর্টকে নিয়ে উত্তাল করে ফেলে। বাংলার কতগুলো মিডিয়া এই বিষয়ে আলোকপাত করেছেন আমি জানি না, কিন্তু বিশ্বাস করুন সেই রিপোর্টে এমন অনেক কথাবার্তা লেখা আছে যা শুধুমাত্র বাঙালির কাছে সন্তোষজনক নয়, আমি আবার বলছি, দেশের সিকিউরিটির ক্ষেত্রেও কিন্তু বড় সড় এক প্রশ্ন চিহ্ন তুলে দেয়। কি বলা হয়েছিল রিপোর্টে? তাহলে আপনারা দেখুন এবং বোঝার চেষ্টা করুন কেন অমিত শাহ সংসদে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তাগুলো বললেন এবং কেন ইমিডিয়েটলি বাংলার যে জায়গায় কাঁটাতার দেওয়া এখনো হয়নি তাই সেই সকল জায়গাগুলোকে কাঁটাতার দেওয়ার প্রয়োজনীয়তা কেন্দ্রের সরকার উপলব্ধি করছে। এই আনসারুল্লাহ বাংলা টিম এবং পরবর্তীকালে যে সংগঠনের নাম উঠে এসছে সেই সংগঠনের নাম হলো জামাতুল মুজাহিদিন।
এই দুই সংগঠন একত্রে বাংলাকে ব্যবহার করে ভারতবর্ষের একাধিক জায়গায় তাদের নেটওয়ার্ক বিস্তার করার চেষ্টা করছে। একদম গোয়েন্দা রিপোর্ট, একাধিক ন্যাশনাল মিডিয়ায় এই খবর বেরিয়েছে। আর এরপরেই অজিত দোভালের এবং 28টি যে কেন্দ্রীয় এবং রাজ্যের গোয়েন্দা সংস্থার মাল্টি এজেন্সি টিম, তারা কিন্তু এই বাংলাকে কেন্দ্র করে তাদের নিজেদের গুটি সাজানোর চেষ্টা করছেন। কিছুদিন আগে আসামে একটু রেড হয়েছিল, আপনারা অনেকেই সে খবর জানেন। তখন আনসারুল্লাহ বাংলার কয়েকজন সদস্যকে কিন্তু হাতে নাতে আসাম পুলিশ কিন্তু ধরেছিল। তাদের কাছে কি পাওয়া গেছিল জানেন? তাদের কাছে পাওয়া গেছিল টাইমার বোমা, রাইফেল, বিভিন্ন তার, বিভিন্ন আরো জ্যাক, মানে তার জ্যাক, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিস এবং কার্তুজ। অর্থাৎ বুঝতেই পারছেন, এই আনসারুল্লাহ বাংলার প্রধান যারা সদস্য তারা যখন আসামে ধরা পড়ে, তাদের কাছে যে সামগ্রী পাওয়া যায় তা নিঃসন্দেহে কেউ আবার শান্তির বার্তা ছড়াতে ভারতে এসছে বলে অন্তত মনে হচ্ছে না। অর্থাৎ এখান থেকেই কিন্তু প্রথম সন্দেহের সূত্রপাত। অর্থাৎ শুধুমাত্র আসাম নয়, আসাম লাগোয়া ত্রিপুরা, বাংলা এবং উত্তর পূর্বের একাধিক জায়গায় যেখানে বাংলাদেশের অনুপ্রবেশকারীর সংখ্যা চরম জায়গায় গিয়ে পৌঁছেছে, সেই জায়গাগুলোকে টার্গেট পয়েন্ট করছে এই আনসারুল্লাহ বাংলার টিম। এবং এই জায়গাগুলো ঢোকার জন্য সব থেকে বেশি সুযোগ যে জায়গা থেকে পাওয়া যায়, অর্থাৎ এমন একটা অবস্থানগত অবস্থান এই বাংলার, সেই বাংলাকেই তারা ট্রানজিট পয়েন্ট করতে চায় বলে গোয়েন্দারা মনে করছেন। পাশাপাশি এই যে অনুপ্রবেশকারী এদেশে আসছেন, এ ধরনের রাইফেল, কার্তুজ, তার বিভিন্ন সরঞ্জাম এদের থেকে পাওয়া যাচ্ছে, গোয়েন্দারা এখানে মূলত দুটো স্পেশাল প্রশ্ন তুলেছেন। স্পেশাল প্রশ্ন কেন বললাম? কারণ এই স্পেশাল এজেন্সি টিমের কাছে সব থেকে বড় প্রশ্ন, তাদেরকে লোকাল সাপোর্ট কারা দিচ্ছে। মানে আমি যদি কালকে বাংলাদেশে যাই, আমাকে তো কারোর একটা লোকাল সাপোর্টের প্রয়োজন আছে। আমি তো হঠাৎ করে গিয়ে যার তার বাড়িতে উঠে যেতে পারি না। আর আমি নিজের নামে লজ নিলে, আমি নিজের নামে যদি কোনো হোটেল বুকিং করি, তাহলে আমার অফিসিয়াল সরকারি ডকুমেন্ট দিতে হবে। আর এই ধরনের কার্যকলাপ যারা করে, তারা কিন্তু নিজস্ব আইডেন্টিটি সকলের সামনে এক্সপোজ করে না। ফলে গোয়েন্দাদের কাছে প্রশ্ন প্রাথমিকভাবে দুটো, যে তাদেরকে এই আন্ডারগ্রাউন্ড এই যে সাপোর্ট, এটা কারা দিচ্ছে, এবং এই ধরনের সরঞ্জাম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন বিভিন্ন লজিস্টিক সাপোর্ট। গাড়ি ভাড়া আপনাকে করতে হবে, আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য দুজন মানুষকে দরকার যারা এই পুরো কাজটাকে তদারকি করতে পারবে, লিয়াজও করতে পারবে। অফিসিয়াল কোনো নাম্বারের ফোন নাম্বার তাদেরকে জোগাড় করতে হবে। ফলে একাধিক গ্রাউন্ড লেভেলের এই সাপোর্টটা কারা দিচ্ছে, এই সকলের আগে এই প্রশ্নটা কিন্তু এদের রিপোর্টে উঠে আসে। পাশাপাশি স্থানীয় লোকেরা এই সংগঠনের বিস্তারে কি সত্যি কোনোভাবে সাহায্য করছে, এই দুটো প্রশ্ন মূলত খুঁজতে খুঁজতে তারা বাংলাতে এসে পৌঁছায়। পাশাপাশি আরো বিভিন্ন কারণ এই রিপোর্টে কিন্তু উঠে আসে। তারা অনেকে বলছেন, আমাদের যে ভারতবর্ষের যে স্থানীয় লোকেরা, তারা জেনে হোক কিংবা না জেনে হোক, তারা পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে জড়িয়ে পড়ছেন না তো? মানে অনেক মানুষ শুধুমাত্র মানুষকে সাহায্য করার জন্য একটা ফোন নাম্বার দিয়ে দিলেন, একটা গাড়ি হঠাৎ করে বুকিং করে দিলেন, তারা কোনো কিছু ভেরিফিকেশন করছেন না। ফলে গোয়েন্দাদের চিন্তার বিষয় হলো, জেনে বা অজান্তে একটা বৃহত্তর নেটওয়ার্ক কিন্তু এই সকল মানুষরা তৈরি করে নিচ্ছেন। কারণ এই সকল মানুষরা অত্যন্ত সহজে মানুষের সঙ্গে মিশে যান, কারণ এরা অন্য মানুষের থেকে প্রতিনিয়ত লোকাল সাপোর্ট নিয়ে ফায়দা তোলার চেষ্টা করেন। পাশাপাশি গোয়েন্দারা এক্ষেত্রে তিনটে মূলত পয়েন্ট তুলেছেন, আমি একদম সহজ ভাষায় আপনাদের বলছি। গোয়েন্দারা মনে করছেন এই বাংলাকে তারা ট্রানজিট করিডর হিসাবে ব্যবহার করছে। এই ট্রানজিট করিডর কি? ট্রানজিট করিডর হলো বাংলার ভৌগোলিক অবস্থান এতটাই স্ট্রং একটা জায়গায় যে বাংলা থেকে আপনি বাংলাদেশ কানেক্ট করতে পারবেন, বাংলা থেকে আপনি ঝাড়খণ্ড কানেক্ট করতে পারবেন, বাংলা থেকে আপনি ছত্তিশগড় কানেক্ট করতে পারবেন। বাংলার যে প্রথমে যে ট্রাভেলিং যে পাথওয়ে, সেখানে দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় দেশে ছড়িয়ে পড়তে পারবেন খুব সহজেই। আপনি যদি নর্থ ইস্টে যেতেন, তাহলে আপনি খুব সহজে দক্ষিণে আসতে পারতেন না। কিন্তু বাংলা এমন একটা জায়গায় অবস্থান করে যেখান থেকে গোটা ভারতবর্ষে অবাধ বিচরণ করা যায়। অন্তত ভৌগোলিক কারণে এটা কিন্তু বাংলাকেই তারা টার্গেট পয়েন্ট করছে। পাশাপাশি আরো অনেক পলিটিক্যাল কারণ আছে, আমি যেগুলো এই ভিডিওতে বলতে চাই না, কারণ এটা একদম গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে আমি এই ভিডিও বানিয়েছি। পাশাপাশি এই রিপোর্টে কিছু উল্লেখযোগ্য স্থানের কথা আমরা জানতে পেরেছি। সেখানে দেখা যাচ্ছে বীরভূম, মালদা, মুর্শিদাবাদ,
দক্ষিণ 24 পরগনায় একাধিক অনথিভুক্ত মাদ্রাসা গড়ে উঠেছে। এই অনথিভুক্ত মাদ্রাসা কি? যেই মাদ্রাসাগুলোর কোনো সরকারি নোটিফিকেশন নেই, সরকারি কোনো নথিভুক্তকরণের কোনো জায়গা নেই, অর্থাৎ বাড়িতে বাড়িতে এই ধরনের অনথিভুক্ত মাদ্রাসা গড়ে তোলা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে এই পার্টিকুলার জায়গায় একাধিক নতুন সামাজিক সংগঠন রেজিস্টার করা হয়েছে, যাদের কি কাজ, যারা কি করে এবং যাদের মোটোটা কি সোসাইটির প্রতি, সেই ধরনের প্রপার ইনফরমেশন কিন্তু এই গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়নি। ফলে প্রাথমিকভাবে এই রিপোর্টে যেটা জানা যাচ্ছে, গোয়েন্দাদের টার্গেটে এই ধরনের অনথিভুক্ত একাধিক মাদ্রাসা এবং একাধিক সোশ্যাল যে অর্গানাইজেশন যাদের আসলে বেসটাই স্ট্রং নয়, সেই সকল মাদ্রাসাগুলোকে প্রাথমিকভাবে কিন্তু এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দারা মনে করছেন এই সকল মাদ্রাসাগুলোকে নতুন করে শুরু করে আনসারুল্লাহ বাংলার যে প্রধান যে টিম, তার স্লিপার সেলগুলো এই বাংলা থেকে অ্যাক্টিভ করতে চাইছেন তারা। অর্থাৎ যে সেলগুলো ঘুমিয়ে আছে, অর্থাৎ আমাদের আশেপাশে এমন মানুষ আছে আপনারা হয়তো বুঝবেনই না তারা কাদের হয়ে কাজ করছেন, অথচ আপনাদের সঙ্গে খুব সহজে মিশে যাবেন, আপনাদের সঙ্গে ভালো সম্পর্ক মেনটেন করবেন এবং প্রয়োজনে সুযোগ বুঝে আপনাদের পিছনে ছুরি মেরে আপনাদের থেকে কিছু না কিছু ফায়দা লুটে তারা দেশকে ক্ষতি করে, দেশের ক্ষতি করে কিন্তু অন্য দেশে চলে যাবেন। ফলে এই রিপোর্ট যখন সামনে এসছে, ফলে নিশ্চিতভাবেই অজিত দোভাল যে কলকাতায় আসবেন তা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। কিছু বছর আগে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটি কথা বলেছিলেন, আমি একদম কোট অ্যান্ড কোট আপনাদের কথাটা বলতে চাই। তিনি বলেছিলেন আনসারুল্লাহ বাংলা টিম কোনো সংগঠন নয়, তাদের কাছে রয়েছে অনেক আধুনিক প্রযুক্তির ডিভাইস। অর্থাৎ বুঝতেই পারছেন আধুনিকতার নিয়ম অনুসারে আনসারুল্লাহ বাংলা যেভাবে নিজেদেরকে বদলেছেন, সেটাই কিন্তু ভারতের এই মাল্টি যে টিম, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যে টিম, তাদের কাছে কিন্তু মূল একটা চিন্তার বিষয়। পাশাপাশি 2022 সাল থেকে তারা বাংলাকে কেন্দ্র করে একাধিক এই ধরনের কার্যকলাপ শুরু করেছে বলে ভারতের গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই হলো এক্সটার্নাল ইস্যু। পরবর্তীকালে অমিত শাহ ইমিগ্রেশন বিল নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেন। এই ইমিগ্রেশন বিল সম্পূর্ণভাবে বদলে দিতে চেয়েছে ভারত সরকার। এর আগে দেখা যেত যে সকল অনুপ্রবেশকারী ভারতে ধরা পড়তেন তাদের বিপক্ষে যে আইন ছিল তা কিন্তু অত্যন্ত নরম ছিল। এবার বলা হয়েছে ভারত সরকারের কোনো প্রতিনিধি কোনো অনুপ্রবেশকারীদের বিপক্ষে যদি সন্দেহ হয় তখনই তাকে গ্রেফতার করতে পারবে। আমি এই বিষয়ে বিস্তারিত আরেকটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি চেষ্টা করছি সেই ভিডিওর লিঙ্ক এই ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার। দেখবেন অনুপ্রবেশকারী সেই বিলে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সকল বাংলাদেশিরা হাসপাতালে আসে, যদি দেখা যায় তাদের কাছে প্রয়োজনীয় নথি নেই, তাহলে হাসপাতালগুলোর দায় সম্পূর্ণভাবে বর্তাবে। এমনকি যে এয়ারলাইন্সের মাধ্যমে তারা ভারতবর্ষে আসবে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকবে সেই এয়ারলাইন্সের উপরেও, এবং কেন্দ্রীয় সরকার মনে করলে সেই এয়ারলাইন্সের যে লাইসেন্স তাও কিন্তু বাতিল করে দিতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো বিএসএফ এই 450 কিলোমিটার জায়গায় কিভাবে কাটাতার দেবে, এবং যেভাবে কোনো জায়গার ডেমোগ্রাফি সম্পূর্ণভাবে বদলে গেছে শেষ 10 বছরে বলে অভিযোগ করা হচ্ছে, তার রেকটিফিকেশনটা কিভাবে হবে। এখন সব মিলিয়ে নিঃসন্দেহে বলা চলে বাংলার বর্তমান পরিস্থিতি এবং একাধিক কার্যকলাপ দিল্লির কেন্দ্রীয় সরকারের মাথা ব্যথার কারণ, এবং এই সম্পূর্ণ বিষয়ে যদি সলিউশনে না আসা যায় তাহলে কিন্তু ভারতের সুরক্ষার ক্ষেত্রেও এক বড়সড় প্রশ্নচিহ্ন উঠেই যাবে। যাই হোক, শেষ করার আগে একটা কথা বলি। অনেকে বলেন আমরা বাংলার পলিটিক্স নিয়ে কেন কথা বলছি না। অনেকে হয়তো জানেন না আমাদের আরো একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের নাম ইউটিউবে শিবম দাস। সেখানে আমরা নিয়মিত বাংলার রাজনীতি নিয়ে কথা বলি। এই চ্যানেলে আমরা জিওপলিটিক্যাল চর্চা করি, ওই চ্যানেলে ইন্টারনাল একাধিক পলিটিক্যাল বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলি। তাই যারা জানেন না ওই চ্যানেলটিকে ঘুরে দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন। সামগ্রিকভাবে বাংলার এই পরিস্থিতির জন্য দায়ী কে, এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।